আলোচ্য বিষয় 2024 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান হবে 15 এবং এর জন্য সময় হবে 30 মিনিট। তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা, ইংরেজি, অঙ্ক এবং ভূগোলের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে আমরা দেখে নেব ইতিহাসে তোমাদের সিলেবাস কী কী রয়েছে, সেখান থেকে কী কী টাইপের কত নম্বরের প্রশ্ন আসতে চলেছে। তাহলে তোমরা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো। তাহলে দেখে নাও তোমাদের প্রথম পর্বের পূর্ণমান 15 এবং তোমাদের যে চ্যাপ্টার আছে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, এখান থেকে তোমাদের দুটো এমসিকিউ আসতে চলেছে। এখান থেকে একটা 1 নম্বরের প্রশ্ন আসবে, এখান থেকে একটা 2 নম্বরের প্রশ্ন আসবে, এখান থেকে একটা 3 নম্বরের প্রশ্ন এবং একটা 5 নম্বরের প্রশ্ন আসবে। এরপরে পরের চ্যাপ্টার ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা, এখান থেকে মাত্র একটা এমসিকিউ আসবে, একটা 1 নম্বরের প্রশ্ন, একটা 2 নম্বরের প্রশ্ন, একটা 3 নম্বর প্রশ্ন, একটা 5 নম্বর প্রশ্ন। এইভাবে তোমাদের মোট 3টে এমসিকিউ থাকছে, দুটো 1 নম্বর প্রশ্ন থাকছে, একটা 2 নম্বর প্রশ্ন থাকছে, একটা 3 নম্বর প্রশ্ন থাকছে এবং একটা 5 নম্বর প্রশ্ন থাকছে। মোট হচ্ছে তোমাদের পূর্ণমান 15। তাহলে চলো দেখে নিই তোমাদের প্রশ্ন এবং উত্তর ঠিক কেমন হতে পারে। প্রথমে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। এখানে দেখো 3টে এমসিকিউ থাকবে, তার মধ্যে দুটো এমসিকিউ কিন্তু থাকবে এই ভারতের রাজনৈতিক ইতিহাসে কয়েকটি ধারা থাকে। তোমাদের যাতে সুবিধা হয় তার জন্য আমি এক্সট্রা কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি, তোমরা এত অপশন এখানে পাবে না। কার মতে মুর্শিদাবাদ, বীরভূম এবং বর্ধমান জেলার পশ্চিমভাগ নিয়ে গৌড় তৈরি হয়? অপশন আছে বাণভট্টের, বরাহ মিহিরের, বারানির নাকি আবুল ফজলের। উত্তর হবে বি, বরাহ মিহিরের। চলে আসছি খ। বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চল প্রাচীন যুগে পরিচিত ছিল নারকেল গ্রাম নামে, হরিকেল নামে, হ্যারিকেন নামে নাকি বরেন্দ্র নামে। উত্তর হবে হরিকেল নামে। তারপরে দেখো গ। চেট্টি বলা হতো বণিকদের নাকি কৃষকদের নাকি ভূস্বামীদের নাকি ভবঘুরেদের। উত্তর হবে বণিকদের। চলে আসছি পরের প্রশ্ন। তিব্বতের রাজা জ্ঞানপ্রভের অনুরোধে হিমালয় অতিক্রম করে তিব্বতে পৌঁছেছিলেন শিলভদ্র নাকি শান্তরক্ষিত নাকি দীপঙ্কর শ্রীজ্ঞান নাকি গোরক্ষনাথ। উত্তর হবে দীপঙ্কর শ্রীজ্ঞান। চলে আসছি পরের প্রশ্ন। শশাঙ্কের সময় কামরূপের রাজা ছিলেন ভাস্কর বর্মা নাকি গ্রহ বর্মা নাকি অনন্ত বর্মা নাকি চন্দ্রবর্মা। উত্তর হবে এ, ভাস্কর বর্মা। তারপরে 6 নম্বর প্রশ্নে আমরা চলে আসছি। ত্রিশক্তি সংগ্রামে জড়িয়ে পড়েছিলেন এ, পাল কৈবর্ত সেন, বি, পাল গুর্জর প্রতিহার রাষ্ট্রকূট, সি, চোল পাণ্ড্য পাল, ডি, চোল পাল রাষ্ট্রকূট। উত্তর হবে বি, পাল গুর্জর প্রতিহার আর রাষ্ট্রকূট। এবার দেখো 2 দাগের প্রশ্ন, এক কথায় উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের তোমার উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান কিন্তু এখানে 1 করে। তো দেখো প্রথম প্রশ্ন, গৌড়বহু গ্রন্থটির রচয়িতাকে? উত্তর লিখবে গৌড়বহু গ্রন্থটির রচয়িতা হলেন যশোবর্মনের রাজকবি বাক্পতিরাজ। খ নম্বর দেখো, শশাঙ্কের সময় কোন ধাতুর মুদ্রা প্রচলিত ছিল? তোমরা এর উত্তরে লিখবে শশাঙ্কের সময় সোনার মুদ্রা প্রচলিত ছিল। গ নম্বর দেখো, সিদ্ধাচার্য কাদের বলা হতো? উত্তর লিখবে বজ্রযান বা তন্ত্রযান বৌদ্ধ মতের নেতাদের বলা হতো সিদ্ধাচার্য। তারপরে প্রশ্ন ঘ দেখো, লক্ষণ সেনের রাজসভার সবচেয়ে উল্লেখযোগ্য কবি কে ছিলেন? উত্তর লিখবে লক্ষণ সেনের রাজসভার সবচেয়ে উল্লেখযোগ্য কবি ছিলেন গীত গোবিন্দম কাব্যের রচয়িতা জয়দেব। 3 নম্বর দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 2-3টি বাক্যে, প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। হিজরত কি? উত্তর লিখবে 622 খ্রিস্টাব্দে মোহাম্মদ এবং তার অনুগামীরা মদিনা শহরে চলে আসেন। মক্কা থেকে মদিনায় চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। খ দেখো, চোল আমলে কোন কোন রাজা দক্ষ নৌবাহিনী গড়ে তুলেছিলেন এবং তার ফল কি হয়েছিল? এর উত্তর লিখবে চোল আমলে প্রথম রাজরাজ এবং রাজেন্দ্র চোল উভয়ই এক দক্ষ নৌবাহিনী গড়ে তুলেছিলেন। এর ফলে চোল শক্তির পক্ষে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতীয় বাণিজ্যকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছিল। তারপরে প্রশ্ন গ, চর্যাপদ কি? উত্তর লিখবে চর্যাপদ হলো খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকে লেখা
বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন। চর্যাপদে ব্যবহৃত ভাষা হলো আদি বাংলা ভাষা নিদর্শন। ঘ দেখো, পাল যুগে কয়েকটি বৌদ্ধ জ্ঞান চর্চা কেন্দ্রের নাম লেখো। উত্তর লিখবে, পাল আমলের শাসকদের পৃষ্ঠপোষকতায় বাংলা এবং বিহারে বহু বৌদ্ধ জ্ঞান চর্চার কেন্দ্র গড়ে উঠেছিল। এইরকম কয়েকটি বিখ্যাত বৌদ্ধ জ্ঞান চর্চার কেন্দ্র হলো নালন্দা, বিক্রমশীল, সোমপুরী, জগদ্দল, বিক্রমপুরী ইত্যাদি। এবার দেখো 4 দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান কিন্তু আছে 3 করে। মাৎসন্যায় কি? তোমরা উত্তর লিখবে, মাৎসন্যায় বলতে দেশে অরাজকতা, স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে অরাজকতার সময়ে, তেমনি শক্তিশালী লোক দুর্বল লোকের উপর অত্যাচার করে। শশাঙ্কের মৃত্যুর পরে খ্রিস্টীয় 7ম শতকের মধ্যভাগ থেকে 8ম শতকের মধ্যভাগ পর্যন্ত 100 বছর ছিল বাংলার ইতিহাসে একটি পরিবর্তনের যুগ। ওই যুগে প্রত্যেক ক্ষত্রিয়, সম্ভ্রান্ত লোক, ব্রাহ্মণ এবং বণিক ইচ্ছামতো নিজের নিজের এলাকায় শাসন করত। বাংলায় কোনো কেন্দ্রীয় শাসন ছিল না। বছর পর বছর এই অবস্থা চলার পরে বাংলার প্রভাবশালী লোকেরা মিলে খ্রিস্টীয় 8ম শতকের মধ্যভাগে গোপাল নামে একজনকে রাজা নির্বাচন করে, আনুমানিক 750 খ্রিস্টাব্দ। ওই সময় থেকে বাংলায় পাল বংশের রাজত্ব শুরু হয়। তারপর চলে আসছি খ, রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্যচর্চার পরিচয় দাও। উত্তর লিখবে, সুকবি ও সাহিত্যের অনুরাগী সেন রাজা লক্ষণ সেনের রাজসভা অলঙ্কৃত করেছিলেন জয়দেব, গোবর্ধন, উমাপতিধর, ধৈ এবং শরণ নামক গুণীজনেরা। এই 5 জন কবি একত্রে পঞ্চরত্ন নামে পরিচিত ছিলেন। লক্ষণ সেনের সভাকবিদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন কবি জয়দেব। তার রচিত গীতগোবিন্দম কাব্যের বিষয় ছিল রাধাকৃষ্ণের প্রেমলীলা। কবি ধৈ লিখেছিলেন পবনদূত কাব্য। উমাপতিধরের ভদ্রচূড়চরিত ছিল একটি অন্যতম বিখ্যাত গ্রন্থ। এছাড়া লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুদ বৈদিক নিয়ম বিষয়ে রচনা করেছিলেন ব্রাহ্মণ সর্বস্ব ও মীমাংসা সর্বস্ব নামক 2টি গ্রন্থ। চলে আসছি পরের প্রশ্ন গ, হিউয়েনসাংয়ের বিবরণী থেকে শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ সম্পর্কে কি জানা যায়? উত্তর লিখবে, চীনা পর্যটক হিউয়েনসাং কর্ণ সুবর্ণ সম্পর্কে তার বিবরণীতে নানা কথা তুলে ধরেছিলেন। তিনি লিখেছিলেন যে গৌড়ের রাজধানী কর্ণ সুবর্ণ একটি জনবহুল দেশ এবং এখানকার মানুষজনের চরিত্র ভালো ও তারা শিক্ষা দীক্ষার পৃষ্ঠপোষক। এখানকার জমি নিচু ও আর্দ্র এবং নিয়মিত কৃষিকাজ হওয়ায় এখানে অঢেল ফুল ফল পাওয়া যায়। এই অঞ্চলের জলবায়ু নাতিশীতোষ্ণ। কর্ণ সুবর্ণে বৌদ্ধ ও শৈব উভয় ধর্মের মানুষই বসবাস করেন। কর্ণ সুবর্ণের অপর নাম ছিল রাঙামাটি বা কালো সোনা। চলে আসছি পরের প্রশ্ন, আরব সভ্যতার সঙ্গে ভারতীয়দের যোগাযোগ কেমন ছিল? এর উত্তর তোমরা লিখবে, তুর্কিরা এদেশে আসার অনেক আগে থেকেই ভারতের সঙ্গে ইসলামের যোগাযোগ ছিল। 8ম-9ম শতকে আরব বণিকরা ভারতের সিন্ধু মোহনা ও মালাবারে বাণিজ্যিক কার্যকলাপ শুরু করেছিলেন। তারা এই অঞ্চলগুলিতে বসতি গড়ে তোলায় হিন্দু, জৈন ও মুসলিমদের মধ্যে ধর্মীয় সহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়। এই যুগে বাগদাদের খলিফাদের উদ্যোগে সংস্কৃতে রচিত জ্যোতির্বিদ্যা, চিকিৎসা ও সাহিত্য গ্রন্থগুলি আরবিতে অনুদিত। এবার চলে আসছি 5 দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8 থেকে 10টি বাক্যে, প্রতিটি প্রশ্নের মান কিন্তু আছে 5 করে। ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? এই সংগ্রামের মূল কারণ কি ছিল? তোমরা উত্তর লিখবে, হর্ষবর্ধনের পরবর্তী যুগে আর্যাবত্যের রাজনৈতিক কেন্দ্রবিন্দু কনৌজের ওপর আধিপত্য স্থাপনের উদ্দেশ্যে মালবের গুর্জর প্রতিহার, দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট ও বাংলার পাল বংশের মধ্যে এক প্রবল ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল। এই সংগ্রাম প্রায় 200 বছর ধরে হয়েছিল। এবার কারণ, যেটা পরের যে পার্টটা আছে কারণ, সেটা কারণটা দেখে নাও। সম্রাট হর্ষবর্ধনের সময় থেকে কনৌজ ভারতের রাজনৈতিক আধিপত্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। মূলত এই কনৌজের ওপর কর্তৃত্ব দখলের আকাঙ্ক্ষায় পরম শক্তিশালী 3 শক্তি গুর্জর প্রতিহার, রাষ্ট্রকূট ও পালদের মধ্যে ত্রিশক্তি সংগ্রামের সূচনা করে। এই শক্তিগুলির কাছে কনৌজের উপর অধিকার স্থাপন ছিল মর্যাদার প্রতীক। একইভাবে কনৌজের অর্থনৈতিক গুরুত্ব ভারতের রাজাদের কনৌজ দখলে প্ররোচিত করেছিল।
যে কনৌজ নিয়ন্ত্রণ করবে সেই গাঙ্গেয় উপত্যকা দখলে রাখতে পারবে। এই অঞ্চলের নদীভিত্তিক বাণিজ্য ও খনিজ দ্রব্য ছিল আর্থিক দিক থেকে লোভনীয়। এই রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্বের কথা মাথায় রেখে কনৌজ শেষ পর্যন্ত কে দখলে রাখতে পারবে এই নিয়ে অষ্টম শতাব্দী থেকে পাল, গুর্জর প্রতিহার ও দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশের মধ্যে টানা লড়াই চলেছিল, যা ইতিহাসে ত্রিশক্তি সংগ্রাম নামে পরিচিত। দীর্ঘ 200 বছর ধরে চলা এই দ্বন্দ্বে 3টি বংশেরই শক্তি শেষ হয়ে যায়। এবার চলে আসি পরের প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে কি জানো? উত্তর লিখবে, বাংলায় পাল শাসনের একাদশ শতকের দ্বিতীয় ভাগে কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল। কৈবর্তটা ছিল সম্ভবত নৌকার মাঝি বা জেলে। সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যে এই বিদ্রোহের বিবরণ রয়েছে। দিয়ে পয়েন্ট দিবে বিদ্রোহী ও বিদ্রোহ। এই বিদ্রোহের 3জন নেতা ছিলেন দিব্য বা দিব্যক, রুদ্রক ও ভীম। পাল রাজা দ্বিতীয় মহিপালের শাসনকালে দিব্য ছিলেন পাল রাষ্ট্রের কর্মচারী। পালদের দুর্বলতার সুযোগে তিনি বিদ্রোহ করেন। তবে এই বিদ্রোহ কত বড় আকার ধারণ করেছিল অথবা কতজন সামন্ত এই বিদ্রোহে যোগ দিয়েছিলেন তার বিশদ বর্ণনা পাওয়া যায় না। তারপরে চলে আসি পরের পয়েন্ট বি, বিদ্রোহের বিস্তার। উত্তর লিখবে, দ্বিতীয় মহিপাল বিদ্রোহ দমন করতে গিয়ে নিহত হয়েছিলেন। দিব্য বরেন্দ্র দখল করে সেখানকার রাজা হয়ে বসেন। সি, বিদ্রোহ দমন। কৈবর্ত নেতা দিব্য, রুদক ও ভীমের শাসনের ফলে পাল রাজাদের শাসন উত্তর বিহার ও উত্তর পশ্চিম বাংলায় সীমাবদ্ধ হয়ে পড়েছিল। রামপাল বাংলা ও বিহারের সামন্ত নায়কের সাহায্যে ভীমকে পরাজিত ও নিহত করে বরেন্দ্র অঞ্চল উদ্ধার করেন। তবে এই বিদ্রোহ পাল শাসনের শেষ দিকে কেন্দ্রীয় শক্তির দুর্বলতা স্পষ্ট করে দেয়। চলে আসি পরের প্রশ্ন গ, সামন্ত ব্যবস্থায় স্তরভেদের চিত্রটি বর্ণনা করো। উত্তর লিখবে, খ্রিস্টীয় 9ম শতকে পশ্চিম ইউরোপে একরকম সামরিক ও রাজনৈতিক ব্যবস্থার উদ্ভব ঘটেছিল। একে সামন্ততন্ত্র বলে। দিয়ে প্রথম পয়েন্ট দিবে সমাজ কাঠামো। সামন্ত সমাজের কাঠামো ছিল ত্রিভুজের মতো। এই সমাজ কাঠামোয় ছিল রাজা, বিভিন্ন সামন্ত, উপসামন্ত এবং জনগণের অবস্থান। বি, বিভিন্ন স্তর। সামন্ত সমাজে সবার উপরে রাজার অবস্থান। রাজার নিচে অল্প কিছু মহাসামন্ত ছিলেন। মহাসামন্তদের পরবর্তী ধাপে মাঝারি সামন্ত ও সবার নিচে জনগণ। অর্থাৎ রাজা, সামন্ত এবং জনগণকে নিয়ে স্তরভিত্তিক সামন্ত সমাজ গড়ে ওঠে। সি, সম্পর্ক। মহাসামন্ত সামন্তদের মধ্যে সবসময় যুদ্ধ বিবাদ লেগে থাকত। সবাই চাইতো নিজের ক্ষমতা বাড়িয়ে নিতে, আবার কখনো এরা জোট বেঁধে রাজার বিরুদ্ধে যুদ্ধে নামত এবং রাজার ক্ষমতাকেও তারা অস্বীকার করত। এর ফলে রাজশক্তির দুর্বলতা পরিষ্কার হয়ে যায়। সামন্ত প্রভুরা দুর্গ তৈরি করত। সামন্ত প্রভুদের ম্যানরে বা খামারে ভূমিদাস বা সার্ভদের খাটিয়ে উৎপাদন করা হতো। এছাড়া ছিল স্বাধীন চাষি, অর্থাৎ রাজস্ব ও শাসনের অধিকার এইভাবে স্তরে স্তরে ভাগ হয়ে যাওয়ায় ব্যবস্থা সামন্ততন্ত্রের উদ্ভবকে নিশ্চিত করেছিল। পরের প্রশ্ন ঘ, নালন্দা মহাবিহার সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর লিখবে, প্রাচীন ভারতের একটি বিশ্বখ্যাত শিক্ষাকেন্দ্র ছিল নালন্দা মহাবিহার। সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় 5ম শতকে বিহারের নালন্দায় এই বৌদ্ধ বিহার তৈরি হয়েছিল। প্রথম পয়েন্ট দেবে শিক্ষা দীক্ষা। নালন্দার সমৃদ্ধির যুগে এখানে 10,000 আবাসিক ভিক্ষুর মধ্যে 1500 জন ছিলেন শিক্ষক এবং 8,500 জন ছিলেন ছাত্র। কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছাত্ররা এখানে পড়ার সুযোগ পেত। চৈনিক পরিব্রাজক হিউয়েনসাং খ্রিস্টীয় 7ম শতকে নালন্দায় শিক্ষালাভ করেছেন। বি, রাজকীয় পৃষ্ঠপোষকতা। কনৌজ রাজ হর্ষবর্ধন এবং পাল রাজাদের আমলে নালন্দা রাজকীয় আনুকূল্য লাভ করেছিল। কেবল স্থানীয় রাজা এবং জমির মালিকরাই নয়, সুদূর সুমাত্রা দ্বীপের শাসক ও নালন্দা মহাবিহারের জন্য সম্পদ দান করেছিলেন। এর ফলে ছাত্রদের বিনা পয়সায় খাবার, জামাকাপড়, শয্যাদ্রব্য এবং ওষুধপত্র দেওয়া সম্ভব হয়েছিল। সি, আন্তর্জাতিক খ্যাতি। নালন্দায় পড়াশোনার জন্য চীন, তিব্বত, কোরিয়া, মঙ্গোলিয়া থেকে ছাত্ররা আসত। চীনা ছাত্রদের জন্য বিশেষ তহবিলের ব্যবস্থা করা হয়েছিল। ত্রয়োদশ শতকেও এর খ্যাতি বজায় ছিল, কিন্তু এই শতকে তুর্কি অভিযানকারীরা বিহার আক্রমণ করে নালন্দা মহাবিহারের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছিল। তো এই ছিল তোমাদের
সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন, ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই প্রশ্ন এবং উত্তর পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের যদি আর কোনো ইতিহাসের প্রশ্নপত্রের সেট দরকার হয় আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাদের জন্য আরেকটি সেট তৈরি করব। তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।